যে তাজুলদের কিছু হয় না, তাজুলরা কি করে, ঘুষ খায়, যুদ্ধাপরাধীদের মামলায় বিচার করে। তো এখন এই বিষয়টা বলতে গেলে আপনারা প্রথম দিকে যদি দেখেন, আমরা ছোটবেলা একটা কবিতা পড়ছিলাম। কবিতাটার নাম হচ্ছে নিমন্ত্রণ বা বনভোজন। তো বনভোজনে ওখানে কবিতাটার একটা লাইন দিয়ে গেল এরকম যে, বিনা আগুন দিও তাদের হচ্ছে যদি রাধা, তবু কেন দুই চোখেতে ধোয়া লেগে কাদা। মানে ওই পুতুলের বিয়ে দেওয়ার জন্য বনভোজনে কিছু ছেলে মেয়ে মিলেছে, নুরুপুষি, আয়শা সুপি সবাই এসেছে বনভোজনে, তারা যেন আজ হেসেছে, এরকম একটা কবিতা অনেক আগে পড়েছি। তো ওই কবিতা কি হচ্ছে, তারা পুতুলের বিয়ে দিতে এসছে, এক একজনে কেঁদে বুক বাসায় পেলে পুতুলকে বিয়ে দেওয়ার জন্য, মানে কাদার ভান করে। তারপরে এখন লেখক বলছে যে, বিনা আগুন দিও তাদের হচ্ছে যদি রাধা, তবু কেন দুই চোখেতে ধোঁয়া লেগে কাদা। তারা আগুন নেই, কিচ্ছু নাই, রান্না বান্না করে, তবু আবার কেউ কেউ আবার এভাবে হাত দিয়ে খুচিয়ে খুচিয়ে চোখ পরিষ্কার করে, মনে হয় যেন সে কাঁদছে। তো বাংলাদেশে যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা রাজাকার, আল বদর, আল শাম, শান্তি বাহিনী, পাকিস্তান বাহিনী, নেজামে ইসলাম, মুসলিম লীগ এবং জামাতে ইসলাম, তাদের বিচার করার জন্য সুনির্দিষ্টভাবে এই ট্রায়ালটির এই আইনটি করা হয়েছিল। সেই আইনটিকে 1971 সালের রাজাকারদের জায়গায় ওই রাজাকারেরাই 1971 সালে যারা মুক্তিযুদ্ধে যারা এই রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাদের বিচার করছে। তো এই বিচার করতে ওই আইনে এই বিচার তো চলে না, তাহলে করছে কিভাবে? এটা করছে এইভাবে, ওই যে শিশুরা যেভাবে আগুন দিয়ে রান্না করে না, রান্না হয় শুধু মানে মনে মনে, সেখানেও আবার চোখের পানি মুছে। তো এখন আপনি যে কথাটি বলছেন, যদি কোনো সভ্য দেশ হতো, সভ্য কোনো সিভিলাইজ যদি বিচার ব্যবস্থা থাকতো, ইফেক্টিভ কোনো জুডিশিয়াল সিস্টেম থাকতো এবং ক্রেডিবল কোনো গভর্নমেন্ট থাকতো, সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে হোক, জামাতের বিরুদ্ধে হোক, বিএনপির বিরুদ্ধে হোক, যার বিরুদ্ধে হোক, তারা সেটা তদন্ত করতো, তদন্ত করে এই প্রহসনের বিচারকে বাতিল ঘোষণা করত। কেন ঘোষণা করতো বাতিল? আপনি দেখেন, অলরেডি যে ভিকটিমের ওয়াইফ বলছে যে তাকে বস্তা বেঁধে টাকা দেওয়া হয়েছে, এবং তাদের একজন সহকর্মী বলেছে, আমি দেখেছি অমুক পুলিশকে মামলাতে রাজসাক্ষী করার জন্য তার স্ত্রী আয়শা 1 বস্তা টাকা দিয়ে গেছে। কাকে দিয়ে গেছে? তাজুল ইসলামকে। খেয়াল করে দেখেন। তারপরে আরেকজন কি করছে, চট্টগ্রামের রাউজানের যে এমপি ফজলে করিম, তাকে এই যুদ্ধ অপরাধীর মামলা থেকে খালাস দেওয়ার জন্য 1 কোটি টাকা না 10 কোটি টাকা ঘুষ দাবি করছে। এবং আমি কিন্তু ওই ভিডিওটা শুনেছি, আপনি যদি দেখেন যে এই টাকাটা কে পাবে, বলে যে সবাই ভাগ করে পাবে। তারপরে আপনি যে টাকা নিবেন, যদি উপরের মহল থেকে যদি না দেওয়া হয়, কয় যে সেটাও আমরা ম্যানেজ করব, সেটা আমাদের এখান থেকে ভাগ পাবে। তাহলে আপনি খেয়াল করে দেখেন, এই ট্রায়ালের যে ব্যবস্থা করছে, এটা মূলত করেছে যে নিরীহ মানুষ, নিরপরাধ মানুষ, পুলিশ, আর্মি, বিডিআর এর কিছু মানুষ অথবা বিভিন্ন এই বিশেষ বাহিনীর কিছু মানুষকে এখানে এনে টাকা উসুল করার জন্য, টাকা কামানোর জন্য। আপনারা দেখেছেন কিনা গ্রামে কোরবানির সময় এই হাসিল বসে। তো হাসিল মানে ওসিল কি জিনিস, যে কোরবানির আপনি গরু কিনবেন, গরুটা নেওয়ার সময় বাজারে এক শ্রেণীর দালালদেরকে বসিয়ে দেওয়া হয়, তারা 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা গরুর দাম বুঝে কিছু পয়সা নেয়। তো এই টাকাটা মূলত এলাকার দালাল, মাস্তান, রাজনৈতিক দুর্বৃত্ত এবং পুলিশের কিছু লোক এবং বাজার কমিটির কিছু লোকের পকেট বাড়ি করে। এটা কারো মঙ্গল অমঙ্গলের ইস্যু না, এটা শুধু। তো ঠিক তেমনি এই আদালতটাকে ডক্টর ইউনূস এই জামাতের প্রেসক্রিপশনে, মৌলবাদীদের প্রেসক্রিপশনে এটাকে বসিয়ে দেওয়া হয়েছে। এই বসিয়ে দিয়ে এখান থেকে টোল আদায় কিভাবে করা যায় সেটার ব্যবস্থা করা হচ্ছে। খেয়াল করে দেখেন, বাংলাদেশের জাতীয় সংসদে যখন পার্লামেন্টের সেশন থাকে না, তখন একজন প্রেসিডেন্ট সাবস্টেন্টিভ কোনো আইন করার ক্যাপাসিটি রাখে না। মানে বিদ্যমান ব্যবস্থাকে বদলাই দেওয়ার মতো কোনো কিছু করার ক্ষমতা প্রেসিডেন্টের নাই সেটা। এবং
ক্রিমিনালিটিকে রেসপেক্টিভিটি দেওয়া। অর্থাৎ দেখেন, কোনো একটা অপরাধ ক্রিমিনাল আইন, তো ক্রিমিনাল এটা যদি অপরাধ হয়, যদি আপনি বিচার করতে হয়, যেদিন বিচার হচ্ছে সেই দিন ওই বিচার, ওই আইনে এটা অপরাধ হিসেবে থাকতে হবে। যদি সেই দিন অপরাধ হিসেবে না থাকে, পরবর্তীতে নতুন করে আপনি মানে বিচার করার জন্য আপনি কোনো সংগঠনকে এইভাবে দায় করতে পারেন না। যার কারণে 1973 সালে জামাতে ইসলামী যে সরাসরি আপনি দেখেছেন সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধের সংজ্ঞা এই সরকারের সময়ে কিন্তু আপডেট হয়েছে, সেখানেও কথা আছে, সেখানে বলেছে মুক্তিযুদ্ধ কি বলছে, যারা নেজামে ইসলাম, মুসলিম লীগ, পাকিস্তান বাহিনী, জামাতে ইসলামী এবং শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারা হচ্ছে মুক্তিযোদ্ধা। তার মানে জামাতে ইসলাম কথাটা সরাসরি লেখা আছে। সেই জামাতে ইসলাম 1971 সালে তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাই মুক্তিযোদ্ধা। সেই জামাতে ইসলামকেও আওয়ামী লীগ সরকার কখনো এই আদালতে বিচার করেনি, কারণ এই বিষয়টাকে, কারণ সংগঠন তো রেসপেক্টিভিটি বোঝে না, সংগঠন তো অপরাধ করে না, অপরাধ তো করে ব্যক্তি। সংগঠন থেকে নিষিদ্ধ করা হয় ব্যক্তির কর্মের জন্য। সেই কারণে এখন দেখেন প্রেসিডেন্টের অধ্যাদেশ দিয়া তারা এই আওয়ামী লীগের বিচার করার বিধান করছে। এখন এই বিচারটি হয়নি যদিও এখনো। এখন এই তাজুলদেরকে এখানে নিয়ে আসা হয়েছে জামাতের এই নির্বাচনের জন্য ফান্ড কালেকশন করার জন্য, এনসিপির নির্বাচনের জন্য ফান্ড কালেকশন করার জন্য। কথা বুঝছেন? এই ফান্ডটা গোসাকারে বহু মানুষকে, আপনি তো এখানে শোনেন আইসবার্গ তথ্যটা বুঝেন। আইসবার্গ মানে হচ্ছে সমুদ্রে যে আইস ভেসে থাকে, এই আইসের 11/2 উপরে পানির উপরে বাসমান থাকে, আর 11/9 পানির নিচে থাকে। আমরা যেটুক দেখছি দুর্নীতির, আপনারা যেটুক আবিষ্কার করতে পারছি সেটা হচ্ছে 11/2। আরো 9 কিন্তু আমরা এর কাছেও যাইতে পারি নাই, সমুদ্রের তলে রয়ে গেছে। এই যদি কোনোদিন আবার মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ অথবা গণতান্ত্রিক মানুষ, রুল অফ ল এ বিশ্বাস করা কোনো মানুষ যদি ক্ষমতা আসে, এই তাজুলকে ধরে ধরে ফাঁসি দিতে পারবে। কারণ তারা মানবতা বিরোধী অপরাধ করতেছে। কিভাবে নিরীহ মানুষকে মিথ্যা মামলা ফাঁসাইয়া এই জামাতের জন্য, যুদ্ধ অপরাধীদের জন্য টাকা কালেকশন করছে, এবং এই টাকা জামাতও পাচ্ছে। এই টাকা যে শুধু তাজুল পাচ্ছে তা কিন্তু না। তো সেই জন্য বলছি, আজকে যদি বাংলাদেশ না হইয়া অন্য কোনো দেশ হতো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কামাল ভাই, আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মুক্তিযোদ্ধা কামালের বিরুদ্ধে যে মামলাটিতে রায় হয়েছে, সেই রায়টি সুপ্রিম কোর্ট সুমোটো রুল দিয়া অতদিনে বাতিল ঘোষণা করত। খেয়াল করে দেখেন যে এটার মধ্যে টাকা লেনদেন হয়েছে, টাকা লেনদেনের ঘটনা মিডিয়াতে আসছে, এবং গতকাল প্রথম আলোতে আমরা দেখেছি যে তারা যে একটি তদন্ত কমিটি করেছে, ওই কমিটিও বলেছে যে এটার সত্যতা পাওয়া গেছে। তাইলে সত্যতা কি শুধু এক অংশ পাইছে না বাকিটাও পাইছে? পুরাটাই সত্য। এখানে যে টাকা পয়সার খেলা, জামাতের জন্য ফান্ড কালেকশনের দান্দা, এই জিনিসটা কিন্তু সবাই বোঝে। এখন দেখেন, এটাকে বিচ্ছিন্ন ভাবে দেখবেন না, এটাকে আরেকটু জিনিস দেখতে হবে। দেখেন, আপনি কুষ্টিয়াতে যান, মেহেরপুরের বৈদ্যনাথ তলার মজিবনগরের যে আম্রকানন, যেখানে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল, যারা প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল, যারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সেনাপতি নিয়োগ করেছিল, যারা 1971 সালের উপসেনাপতি নিয়োগ করেছিল, যারা বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ভিক্ষা করে অস্ত্র এনেছিল, যারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অর্থ এনে মুক্তিযোদ্ধাদেরকে 30 টাকা করে বেতন দিয়েছিল, সেই সরকারটিকে পৃথিবীর বিভিন্ন দেশ 6 ডিসেম্বর থেকে 1971 স্বীকৃতি দেওয়া শুরু করেছে। তো বঙ্গবন্ধু তো 10 জানুয়ারি 72 এসছে, সংবিধান 72 4 নভেম্বর হয়েছে, 11 নভেম্বর 4 নভেম্বর হয়েছে। তো এর আগে সরকার কারা ছিল? এই মুজিবনগরের সরকার। সেই মুজিবনগরের সরকারকেই কিন্তু ইন্ডিয়া, ইসরায়েল, নেপাল, ভুটান সহ পৃথিবীর 70টি দেশ স্বীকৃতি দিয়েছিল। তার মানেটা আপনারা বোঝেন, সেই সরকার
যেখানে গঠিত হয়েছিল সেখানে আমাদের কিছু স্বাধীনতার স্তম্ভ ছিল, ভাস্কর্য ছিল, কিন্তু কিছু স্মৃতি স্তম্ভ ছিল, সেগুলাকে ভেঙে চুরমার করে দিয়েছে। কেন দিয়েছে? কারণ এইখানেই তো তারা পরাজিত হয়েছে। এই সরকারে তো এই 1971 সালের ঘাতক দালালদেরকে, গোলাম আজমদেরকে, আলবদরদেরকে, রাজাকারদেরকে পরাজিত করেছিল। এই তাজুলের বাপদেরকে, তাজুলের দাদাদেরকে, তাজুলের আদর্শিক গুরুদেরকে পরাজিত করেছিল। তাজুলেরা সেই খেদে, আপনি জানেন, এই সাইদি সহ যুদ্ধাপরাধী যারা ছিল এদের লয়ার ছিল এই তাজুল। এখন সেই তাজুল পক্ষ বদল করিয়া রাষ্ট্রকে দখল করেছে। আপনি খেয়াল করে দেখেন, সে তাকে কিন্তু কেউ নিয়োগ দেয় নাই, তাজুলকে কেউ প্রস্তাবও করে নাই, কেউ নিয়োগও দেয় নাই। তাজুল নিজে নিজে মানে বলে না আমি উস্তাদ। আপনি খেয়াল করে দেখেন, ওই ইন্ডিয়ার একটা সিনেমাতে দেখছিলাম, তো নায়ক কি করছে, ওই তাস খেলতেছে। তো তাস খেলতে গেলে ওখানে 4টা কিং থাকে না, তো তার হাতে 3টা কিং এসছে, আর একটা ছিল না। তো সে একটা একটা করে সে দাঁড়াই গেছে যে আমার হাতে 4টা আসছে। তো এখন সে বলতেছে এই একটা, এই 2টা, এই 3টা, আর চতুর্থ জন আমি নিজেই। কথাটা বুঝছেন? মানে 3টা কিং দিল, আর একটা কিং আমি। তাজুলও নিজেকে কিং ঘোষণা করেছে, কারণ রাষ্ট্র তো নেই, রাষ্ট্র তো ছিল না। বাংলাদেশ রাষ্ট্র 18 মাস বাংলাদেশ রাষ্ট্র শাসিত হয়েছে আমেরিকার ডিপ স্টেটের দালালদেরকে দিয়া, এবং 1971 সালের পরাজিত শক্তি এই ডক্টর ইনুসকে দিয়া। সুতরাং এই ডক্টর ইনুস এবং ডিপ স্টেট কেউই বাংলাদেশের ইন্টারেস্ট দেখে না। এবং একটা রাষ্ট্র হইতে গেলে 4টা জিনিস লাগে: সরকার, সার্বভৌমত্ব, জনগণ এবং ভূখণ্ড। আমাদের ভূখণ্ড ছিল, জনগণও ছিল, সরকারও ছিল, কিন্তু সার্বভৌমত্ব ছিল না। আবার সেই সরকারের ভিতরেও দালালি করছে আমেরিকার ডিপ স্টেট আর পাকিস্তানের আইএস। তো তাইলে একেবারে খেয়াল করে দেখেন, বাংলাদেশ তো এই 18 মাস রাষ্ট্র হিসেবে ছিল না। এখন যেহেতু একটা নির্বাচন হয়েছে, একটা সরকার আসছে, আমরা মনে করেছিলাম এই সরকার, বিএনপি সব সময় দাবি করে বিএনপির বাপ জনাব জিয়াউর রহমান, উনি 1971 সালে মুক্তিযুদ্ধের ধারক বাহক ছিলেন। তো এখন মুক্তিযুদ্ধ কোথায় গেল? এখন মানুষ বুঝেছে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু 3টি এক শব্দ, একই শব্দের বাড়ি, পানি, অবনী। আপনি 3টা নাম বলবেন, 3টা দিয়ে একটা তরল পদার্থকে বোঝায় যেটা মানুষ খেয়ে বাঁচে। ঠিক তেমনি আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা, এই 4টা বিষয়কে একসাথ করলে একটাই দাঁড়ায়, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়ায়, তারা মুক্তিযুদ্ধকে কবর দিবে। বাংলাদেশ আওয়ামী লীগ যদি অসাম্প্রদায়িক চেতনার পক্ষে না দাঁড়ায়, তারা এই অসাম্প্রদায়িক চেতনাকে কবর দিবে, এবং এই বাংলাদেশকে পাকিস্তানের জায়গায় খালিস্তান বানাইয়া ছাড়বে। এখন তারেক জিয়া নতুন করে সেদিন এক তথ্য দিল যে 1979 সালে তার বাবার হাতে মাওলানা ভাসানী আব্দুল হামিদ খান, যিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, তিনি আইসা দানের শীষ তুলে দিলেন 79 সালে, যে যাও জিয়াউর রহমান তুমি নির্বাচন করো। অথচ আমি আপনি সবাই আমরা জানি 1976 সালের 17 নভেম্বর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরলোক গমন করেন। এখন এই পরলোক গমন করা থেকে 79 সালে যে তিনি আবার দুনিয়াতে দানের শীষ হাতে করে আসলেন, আমি আপনি আমরা কেউই দেখতে পারলাম না। এই দুর্ভাগা দেশের দুর্ভাগা নাগরিকেরা নতুন করে এই ইতিহাস শুনতে হলো সেই জিয়াউর রহমানের এক বিখ্যাত সন্তান এই তারেক জিয়ার কাছে, যার ইতিহাস জ্ঞানও নাই এবং সততাও নাই। কোনো মানুষ যদি সৎ হয়, এরকম কাট্টা মিথ্যা কথা, এটা তো মানে তথ্যের ভুল না, এটা এটা হচ্ছে মিথ্যা, একদম ক্লিয়ার মিথ্যা এবং জুসুরি, বাটপারি, সিটিংবাজি। এই সিটিংবাজি, এই বাটপারিটা সে জেনে বুঝেই করেছে, কিন্তু বাংলার মানুষ সেটা বুঝে গেছে, কারণ এখন তো আধুনিক যুগ। জি, অনেক ধন্যবাদ। আপনি প্রসঙ্গক্রমে অনেক কিছু, খুবই গুরুত্বপূর্ণ অনেক কিছু বিশ্লেষণ শোনালেন এবং তথ্য শোনালেন।
আমি যদি একটু শেষ করব এটা দিয়ে, যে এই তাজুলের যে আদালত, এই আপনি যদিও মাঝখানে বলেছেন যে সরকার ছিল না, অন্তর্বর্তীকালীন সরকারের নামে যেটি ডক্টর ইউনূস যেটি চালিয়েছে, সেই সময়টিতেই তো মূলত তারা আসিফ নজরুল এই যারা আছেন তারাই তো আসলে এই তাজুলের মূলত রক্ষক ছিলেন। তো যদি তাজুলের এই ঘুষ প্রমাণ আনুষ্ঠানিকভাবে হয়ে যায়, আন্তর্জাতিক মহলে, আপনি যেহেতু যুক্তরাজ্যে থাকেন এবং যুক্তরাজ্যের আইন অঙ্গনে আপনার সুপরিচিতি আছে, বা বিভিন্ন মহলে আন্তর্জাতিক অন্যান্য পর্যায়ে আপনার যোগাযোগ আছে, একটু যদি বলেন যে এই আদালতে যদি প্রমাণ হয়ে যায় যে এখানে ঘুষ লেনদেনের মাধ্যমে এই কার্যক্রমগুলো চলছে, এই আদালতটি, সেই ক্ষেত্রে এই আদালতে যত বিচার কার্যক্রম হবে, সেটি শেখ হাসিনার বিরুদ্ধে হোক, আওয়ামী লীগের বিরুদ্ধে হোক, যাদের বিরুদ্ধেই হোক, সেটিকে আন্তর্জাতিক মহলে এখন আর কোনো গ্রহণযোগ্যতা হবে কিনা, নাকি প্রশ্নবিদ্ধ হবে, নাকি আন্তর্জাতিক আদালত সেই তাজুলের যে মূল রক্ষক ডক্টর ইউনূসের হাতে এখনো টিকে থাকবে? ধন্যবাদ। আমরা মনে করি আন্তর্জাতিক মহলের কাছে আমরা এই মেসেজটি পাঠাচ্ছি, মানুষ পাঠাচ্ছে, যারা মিডিয়া কর্মী তারা পাঠাচ্ছে, আপনারা পাঠাচ্ছেন। এখন আন্তর্জাতিক অঙ্গনকে সিদ্ধান্ত নিতে হবে তারা এটাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না। এখন একটা বিষয় হচ্ছে কি, দেখেন, আন্তর্জাতিকতাবাদের একটা বিষয় হলো, আমাদের এই আদালতটি কিন্তু আন্তর্জাতিক আদালত না, আমাদের এই আদালতটি হচ্ছে ঘরোয়া আদালত। এখন ঘরোয়া আদালতের ব্যাপারে একটা ইস্যু আছে, সেই ইস্যুটা হলো আন্তর্জাতিকভাবে কোনো একটা সরকার যদি কোনো কিছুকে তার ঘরের ভিতরের বিষয়কে যদি যতক্ষণ পর্যন্ত না অবৈধ ঘোষণা করে, আন্তর্জাতিকভাবে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো নিয়ম নাই। যদিও আমরা দেখেছি মোরলেরা অতীতে অনেকবার হস্তক্ষেপ করেছে, কিন্তু নর্মাল ট্রেডিশন হচ্ছে আপনার ঘরের ভিতরের কোনো মামলা, কোনো প্রসিকিউশন, কোনো প্রসিডিউর, তারা আন্তর্জাতিক মহল এটাকে ডিনাই করা বা অ্যাকসেপ্ট করার কোনো ইস্যু থাকে না। যেহেতু বাংলাদেশে যে বিচারটি হচ্ছে, এই বিচারটার নাম হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপরাধটি আন্তর্জাতিক, বিচারটি আন্তর্জাতিক না। খেয়াল করে দেখেন, অপরাধটি আন্তর্জাতিক কি, রোম স্ট্যাটিউটে, আমাদের কিন্তু রোম স্ট্যাটিউটটা হয়েছে 1998 সালে, কিন্তু আমাদের আইনটি হচ্ছে 1973 সালে। আপনি বলতে পারেন আমাদের আইনটিকে ফলো করেই কিন্তু রোম স্ট্যাটিউটটি হয়েছে, যদিও আমি ঠিক ওইভাবে বলতে চাচ্ছি না, কিন্তু অনেকটা এরকম দাঁড়ায়। কেন দাঁড়ায়? এখানে আমরা ওই আইকম্যান কেস ছিল, আপনি জানেন 1948 সালে এই যখন আইকম্যানের বিচার হয়, তখন আইকম্যানকে ওই থেকে ধরে নিয়ে আসছিল, আর্জেন্টিনা থেকে এনে ইসরায়েলি বিচার করছিল। তো বিচার করার পরে সেখানে কিছু বিষয় বলছিল যে 4টা বিষয়ে, মানে যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং অ্যাগ্রেশন, এই 4টা বিষয় যদি হয় তাহলে এগুলা আন্তর্জাতিক অপরাধ। এই অপরাধগুলোর বিচার আন্তর্জাতিকভাবেও করা যায় এবং ঘরোয়াভাবেও করা যায়। তা আমরা যেটা করছি, আমরা অপরাধটা যেহেতু আন্তর্জাতিক, সেই জন্য বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কিন্তু ট্রাইব্যুনালটি হচ্ছে আমাদের দেশীয়। সেই জন্য আমাদের দেশের সরকারকে প্রথমত এই ডিসিশন নিতে হবে। আমাদের সুশীল সমাজ, আমাদের বোদ্ধা, আমাদের যোদ্ধা, আমাদের কবি, আমাদের সাহিত্যিক, আমাদের লেখক, অসাম্প্রদায়িক চেতনার ধারক বাহক, মুক্তিযুদ্ধের যারা ধারক বাহক, তারা এই বিষয়টাকে মানুষের কাছে নিয়ে যেতে হবে এবং মানুষকে এই জিনিসটা খাওয়াতে হবে যে আসলে এই বিচারটি কোনো বিচার না, এটি হচ্ছে 1971 সালের পরাজিত শক্তি, 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য একজন মুক্তিযোদ্ধা এবং আরেকজন ওই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলের প্রধানকে এই আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে আমাদের মুক্তিযুদ্ধকে এই বিতর্কিত করার একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এইটা যে ষড়যন্ত্র সেটা আমরা তুলে ধরছি, আপনারা তুলে ধরছেন। আশা করি বিশ্ব জেগে উঠবে, বিশ্বের মানুষ জেগে উঠবে, বাংলাদেশের তরুণ প্রজন্ম বুঝতে পারবে তাদের মাথায় লবণ রেখে এই 1971 সালের ঘাতক দালাল পরাজিত যুদ্ধ অপরাধীরা মানে বড়ই খাচ্ছে।
এই বড়ই খাওয়াটা তাদের ততদিনই চলবে যতদিন আমার এই নতুন প্রজন্ম বুঝতে না পারবে। আশা করি আমার এই নতুন প্রজন্মের বোধোদয় হবে, এই তথ্য প্রবাহের যুগে, এই আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে তারা এখন বুঝতে শিখেছে এবং মানুষ এখন বলতে শুরু করেছে এই বাংলাদেশ শেখ হাসিনা ব্যতিরেকে এখন যারা আছে তাদের কেউই তার কাছাকাছিও শাসন করতে পারবে না, কারণ তাদের সেই ক্যাপাসিটি নাই, সেই মিশন নাই, সেই ভিশন নাই, সেই দেশপ্রেম নাই এবং সেই ধরনের আন্তর্জাতিক কানেকশনও নাই। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা তখন ছিলেন, আপনারা ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু যেই বিশ্লেষণগুলো শোনালেন, এই আন্তর্জাতিক অপরাধ আদালতের তাজুল ইসলামের ঘুষ কেলেঙ্কারি যে শুধু তার ব্যক্তি ঘুষ কেলেঙ্কারির মধ্যে থেকে যায় সেটি কিন্তু নয়, এটি অবশ্যই ওই আদালতটির উপরেও প্রভাব পড়বে এবং তারা ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা তাজুলকে যারা ক্ষমতায় বসিয়েছিল, তাজুল যেহেতু বলেছেন যে এটি উপর দিকেও যাবে এই ঘুষের টাকা, ফলে উপরে যারা ছিলেন তারাও যে এর বাইরে থাকবেন না এবং এই আদালতের পরিণতি কি হবে সেটিও আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, আমি আপনাকে আবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আবার সামনে অন্য কোনো ইস্যু নিয়ে আপনার সঙ্গে কথা হবে। ধন্যবাদ।